ডেইজি বেগম হয়ে গেছেন স্ক্রিনের দেখেছে, আর বাকিরা কেউ কেউ তো ছি থু করতে শুরু করেছেন ইতিমধ্যে। ছি ছি, এ কি অনিষ্ট কারবার! বউ মরল মাস পেরোলো না, এরই মধ্যে অন্য মেয়ের সাথে নষ্টামি, তাও আবার নিজের চাচাতো বোনের সাথে। আরে, বউ মরার পরে কি আর আগে থেকে শুরু করেছে তা তো বুঝতে পারছি না। নিশ্চয়ই সে বেঁচে থাকতেই এই নোংরামি শুরু হয়েছে। না হলে দেখো না, বউ বাচ্চা মরেছে, কোথায় শোকতাপ করবে তা না করে নোংরামিতে মজেছে। তা যা বলেছ, মনে হয় বহুদিন থেকেই এসব করে আসছে। ভালোই হয়েছে বউটা মরে, না হলে আজ তো শোকেই মরে যেত। আবার কেমন ঘটা করে মিলাদের আয়োজন করেছে দেখেছ? আমি তো সকাল থেকে এসেই ছেলেটাকে দেখছিলাম, মুখের দুঃখ কষ্টের এতটুকু ছিটে ফোটাও নেই। ভাবা যায়, মুখ দেখলেই তো বোঝা যায়। লোকজন এমন কথায় আগুন জ্বলে উঠল ডেজি বেগমের মাথায়। তিনি ছুটে গিয়ে একটা চর বসিয়ে দিলেন আরমানের গালে। অ্যানি একটু পিছিয়ে সরে গেল। ডেজি বেগম পরপরই নীলুফাই, ইয়াসমিন ও মেয়ের গালে সপাটে একটা চর বসিয়ে দিলেন। তবে তিনি একটা চরেই শান্ত হলেন না। অ্যানি ঘুরে মেঝেতে পড়ে গেল। নীলুফাই ইয়াসমিনের সে চোটে চোটে ৬-৭টা চর বসিয়ে দিলেন তার গালে। আরমানের বাবাও উপস্থিত ছিলেন সেখানে। তিনি তো লজ্জায় মাথাটা তোলার সাহস পেলেন না। কি করলি এটা? ডেজি বেগম চিৎকার করে বলে উঠল। এসব করার আগে তোর একবারও মাথায় এলো না তোর বাবার সমাজের একটা নাম আছে, পরিচয় আছে, সম্মান আছে, সেটা যে মাটির সাথে মিশে যেতে পারে। সমাজের লোক থুতু ফেলবে মুখের উপর। নীলুফার ইয়াসমিন অ্যানির গলার টুটি চেপে ধরে বললেন, তোকে কতদিন আগেও আমি সাবধান করেছি, তা তুই আমার কথা শুনলি না। শেষমেশ নিজের ভাইয়ের সাথে ইসি, আমার তো মুখে বলতেও ঘৃণা করছে। পাশ থেকে দুজন মহিলা এসে অ্যানির মাকে সরিয়ে নিয়ে গেল। অ্যানি উঠে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। একটু দম নিয়ে সে মায়ের মুখের উপর বলে উঠল, ভাই মানে ও আমার আপন ভাই নয়। আর সম্পর্কে জড়িয়েছে তো কি হয়েছে, ওনার বউ আর বেঁচে নেই। আমি তো এখানে কোনো অন্যায় দেখছি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তোমরা এর মধ্যে বাধা দিতে পারে না। নীলুফার ইয়াসমিন আবার তেড়ে যাওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু মহিলাগুলো তাকে ধরে রাখলো। আরমান ও ডেজি বেগমের দিকে চেয়ে বলে উঠল, অ্যানি যা বলছে সব ঠিক। আমার অধিকার আছে নিজের জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার। আমি যদি নতুন করে শুরু করতে চাই, তবে তোমরা আমায় আটকাতে পারো না। আমি আর অ্যানি দুজনেই প্রাপ্তবয়স্ক। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে মা। আরমানের কথা শেষ হতেই ডেজি বেগম আরো একটা চর কষিয়ে দিলেন তার গালে। তোর লজ্জা করছে না? এত বড় অপরাধ করেও এখন আবার বড় বড় কথা বলছিস? ভালোবাসা, ভালোবাসা দেখাচ্ছিস? এটাকে ভালোবাসা নয়, নোংরামো বলে। কবে থেকে চলছে এসব? হ্যাঁ, কবে থেকে নোংরামো করে যাচ্ছিস? মেয়েটা নেই আজ সবে 12 দিন। এই 12 দিনের 10 দিনই তুই হসপিটালে ভর্তি ছিলিস, তাহলে এসব কবে ঘটলো? নিশ্চয়ই তার আগে থেকে। সেদিন না বউ বাচ্চাকে হারানোর শোকে কেঁদে ভাসালি? কদিন যেতে না যেতেই তোর অন্য মেয়ের উপর ভালোবাসা উপচে পড়ছে। মায়ের কথা শুনে আরমান আর রানী দুজনের মুখটা শুকিয়ে গেল। কিন্তু বিষয়টা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ রইল না। ওরা ভেবেছিল শুধু চুমুতেই এটা না হয় সরি বলে মিটিয়ে নেবে তারা। বাবা মা কি আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে? বলে দেবে না হয়। আরমানের জ্যোতিকে হারিয়ে অসহায় লাগছিল, তাই অ্যানি তাকে সঙ্গ দিয়েছে। কিন্তু তাদের কথাবার্তা শেষ হতে না হতেই টিভি আবার চালু হলো। চালু হলো বললে ভুল হবে। রুচিরা রিমোট টিপে চালু করলো। এবার যে দৃশ্য সবাই দেখলো, তাতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। বড় পর্দায় আরমান আর অ্যানির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাসলো। সবাই যত দেখছে তত আরমান আর অ্যানির দিকে চেয়ে ঘৃণায় গালাগালি দিচ্ছে। দুজনের তো মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। আরমানের বাবা বুকে হাত চেপে মেঝেতে বসে পড়লেন। কয়েকজন তাকে ধরে সোফায় বসিয়ে দিল।
ডেজি বেগম আর নীলুফার ইয়াসমিন তো আর একটু হলেই মাথা ঘুরিয়ে পড়বেন। এমন অবস্থা, ছেলে মেয়ের এমন অর্ধপতন তারা মানতেই পারছেন না। কি বলবেন তারা, ভাষা হারিয়ে ফেলেছেন রীতিমতো। ভিডিও শেষতেই লোকজনের ফিসফিসানি আবার শুরু হলো। তবে বেশিক্ষণ চলল না, বাড়ি থেকে ম্যানেজার এসে সবাইকে একে একে বাইরে বের করে দিল। এখন ড্রয়িং রুমে শুধু পরিবারের সদস্য আর চাকর বাকররা। নীলুফার ইয়াসমিন হায় হায় করে উঠলেন, এ কি দেখালে খোদা, এসব দেখার আগে আমার মরণ দিলে না কেন। রুচিরা কিন্তু এসব বেশ এনজয় করেছে। সে তো সুযোগ বুঝে পেনড্রাইভটা সেট করে টিভি চালু করেছিল। পেনড্রাইভটা মাধুর্য তাকে দিয়েছিল আজকে সকালেই। আজকের থেকে ভালো সুযোগ কি আর হবে। অ্যানির মাথাটা বনবন করছে। এখন মনে হচ্ছে বড় ভুল করেছে স্বীকার করে, যে আরমানের সাথে তার সম্পর্ক ছিল। এমন ভিডিও আছে জানলে সে স্বীকার করতো না, বলে দিত এটা নিশ্চয়ই কেউ এডিট করেছে তাদের ফাঁসানোর জন্য, তাদের মান সম্মান নষ্ট করার জন্য। কিন্তু সে ভেবেছিল ভিডিও শুধু এতটুকুই, তাই তো মেনে নিয়েছিল সম্পর্কের কথা। এখন বুঝছে বড় ভুল হয়ে গেছে। কিন্তু এত কিছুতেও দুজনের মনে এই ভাবনাটা একবারও এলো না যে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। তারা এখনো ভেবে চলছে কি করে নিজেদের নিরপরাধ প্রমাণ করবে, কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। কান্নাকাটি মান অভিমানে সেই দিনটা পার করলেও আসল জ্বর শুরু হলো পরের দিন থেকে। পাড়া প্রতিবেশীরা যেভাবে পারছে ছোট করে যাচ্ছে, তাদের কথা শোনাতে ছাড়ছে না। রাস্তাঘাটে অপমান অবদস্ত করেই যাচ্ছে। সামনাসামনি না করলেও আড়ালে আবডালে যে কথা শোনাতে ছাড়ছে না, তারা ভালোই বুঝতে পারছে। আরমান আরানি ভেবেছিল আস্তে আস্তে সবাই সব ভুলে যাবে। এক বিষয় আর কতদিনই বা মনে থাকবে। আর সব থেকে বড় কথা, পথের কাঁটা তো সরে গেছে। এখন এই সামান্য বিষয় তারা সামলে নিতে পারবে। কিন্তু এই সামান্য বিষয়টা আর সামান্য রইল না। শুধু সেদিন উপস্থিত কয়েকজন লোক নয়, সেই ভিডিও যে গোটা শহর দেখেছে তা তারা জানলো দুদিন পর। অ্যানির কাছে অনবরত আননোন নম্বর থেকে ফোন আসতে লাগলো। ফোন ধরলেই নোংরা নোংরা কথা বলে তারা। এস, তোমার ফিগারটা তো জোস, তোমায় ছুঁয়ে দেখার ভীষণ ইচ্ছে আমার। এক রাতের জন্য কত নেবেন? এমন সুন্দর শরীরটা শুধু ওনাকে ভোগ করতে দেবেন, আমাদেরও তার স্বাদ নেওয়ার সুযোগ করে দিন। লজ্জায় ঘৃণায় এনে ফোনটায় বন্ধ করে রাখলো। আরমান তো বাইরে বের হয় বন্ধ করে দিল। কিন্তু যে পাপ তারা করেছে তা কি এত সহজে মিটবে? রুচিরা আজ এসেছে জ্যোতির সাথে দেখা করতে, জ্যোতি মাধুর্যের কাছে। রুচিরা বাইরে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজালো, অপেক্ষা করছে কারো দরজা খোলার। কয়েক সেকেন্ড পর ভিতর থেকে কেউ দরজা খুলে দিল। দরজা খুলতেই আবরারের মুখোমুখি হলো রুচিরা। কপাল কুঁচকে বলল, আপনি আপনি এখানে? আবরার ফের প্রশ্ন করলো, হুম, আপুর সাথে দেখা করতে এসেছি। জ্যোতিকে রুচিরা আপু বলে সম্বোধন করে। ভাবি ডাক্তার ডাকতে তার যেমন রুচিতে বাদে, জ্যোতির শুনতে তেমন ঘৃণা লাগে। আবরার দরজা ছেড়ে সরে দাঁড়ালো। আসুন। রুচিরা ভিতরে ঢুকলো। বাড়িতে মাধুর্য কিংবা তার মা কেউ নেই। মাধুর্য হসপিটালে, তার মা সোমা বেগম গেছেন কোনো এক আত্মীয়ের বাড়ি। যাওয়ার আগে তাই মাধুর্য আবরারকে জ্যোতির খেয়াল রাখার জন্য বলে গেছেন। রোজিরা ভিতরে ঢুকতেই আবরার তাকে সোফায় বসতে বলল। সে গেল জ্যোতিকে নিয়ে আসতে। রুচিরা বসলো। আবরারকে দেখে প্রথমে একটু অবাক হলো। তার হাবভাব যেমন, এবার এটা বুঝি তার। অবশ্য মাধুর্য আর আবরারের বন্ধুত্ব যে কতটা গভীর তা সে কিছুটা হলেও অনুমান করতে পারে। জ্যোতির রুচিরার কথা শুনে দ্রুত চলে এলো। পিছন পিছন আবরার। জ্যোতিকে যেন চোখের আড়াল করাই যাবে না, বন্ধুর আদেশ বলে কথা। জ্যোতি এসে রুচিরাকে জড়িয়ে ধরলো। কেমন আছো? ভালো আছি, তোমায় নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম, এখন তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। জ্যোতি হাসলো। মেয়েটা তাকে নিয়ে কত চিন্তা করে। বসো। রুচিরা আর জ্যোতি পাশাপাশি বসলো। জ্যোতিকে হাসি খুশি দেখে রুচিরার মন তৃপ্তি পেল।
রুচিরা আবরারের দিকে চেয়ে বলল, আপনি এখান থেকে যান এখন, আপুর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আবরার ভ্রু কুঁচকে ফেলল, আমার সামনেই বলুন, আমি ওকে একা রেখে কোথাও যাব না। কেন, আপনার কি মনে হচ্ছে আপুকে আমি কিডন্যাপ করে নিয়ে যাব? আবরার উদাস গলায় বলল, যেতেও পারেন বলা যায় না। রুচিরা রেগে রেগে চশমার ফ্রেমটা উপরে ধাক্কা দিয়ে বলল, আপনাকে বাজে কথা বলতে বন্ধ করুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, কি খারাপ হবে শুনি? কি হচ্ছে এসব? দুজনেই চুপ করো। ভাই, আপনি এত চিন্তা করবেন না আমায় নিয়ে। অমন দুর্ঘটনায় যখন আমার মরণ হয়নি, তবে এখনো হবে না। আপনি আপনার মতো টাইম স্পেন্ড করুন। আমার কোনো প্রয়োজন হলে আমি অবশ্যই আপনাকে বলবো। জ্যোতি দুজনকে থামিয়ে দিয়ে বলল, সত্যিই বলবে কিন্তু? আমি আছি এখানেই। চলে গেল সে। তবে যাওয়ার আগে রুচিরার দিকে চেয়ে মুখ বাঁকাতে ভুলল না। জ্যোতি তা দেখে হেসে উঠল। রুচিরা কিছু বলার জন্য মুখ খুলতেই তাকে থামিয়ে দিল। এসব ছাড়ো এখন, ওদিকে কি খবর বলো? রুচিরা আবরারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, খবর তো চমৎকার। ওই ঘটনাটা দেখেছো না সব? আমি তো ভিডিও করে পাঠিয়েছিলাম মাধুর্য ভাইয়াকে। হ্যাঁ, দেখেছি। তবে এরপর কি হলো তা তো জানা হলো না। আহা, সেটা বলতেই তো এলাম আমি। রুচিরা একে একে সব বলল। অ্যানিয়ার আরমান কি কি ফেস করেছে সব খুলে বলল। জ্যোতি মন দিয়ে শুনল। রুচিরা তার হাত চেপে ধরে বলল, তুমি খুশি হওনি? জ্যোতি একটু মুচকি হেসে বলল, কেন হব না, খুব খুশি হয়েছি। তাহলে হাসছো না কেন? সব খুশি কি হেসে প্রকাশ করা হয়? আমি তৃপ্তি পেয়েছি এটা শুনে। হুম হুম, এখনই তৃপ্তি পেলে হবে না তো, এখনো অনেক কিছু করা বাকি। যেভাবে ওদের জন্য তুমি সাফার করছো, ঠিক তেমন করে তোমাকেও ওদের সাফার করাতে হবে। না হলে তো সমান সমান হবে না। জ্যোতির রুচিরার দিকে পলকহীন চোখে তাকিয়ে রইল। তা দেখে রুচিরা বলল, কি দেখছো ওভাবে? নিশ্চয়ই ভাবছো আমিও বাড়ির মেয়ে হয়ে কেন তোমার সাথে মিলে ওদের শাস্তি দিচ্ছি। আরে, তুমি কি করে বুঝলে? এই ভাবনাটা আসা খুব স্বাভাবিক। তবে উত্তরটা তো তুমি জানোই। আমার নেচার কেমন তাও জেনে গেছো। তবে এখন এত অবাক হয়ে না, এরপর কি করবে সেটা ভাবো। বলে একটু চুপ করলো রুচিরা। যদি প্রশ্ন করলো, চুপ হয়ে গেলে যে? বাকিদের জন্য খারাপ লাগছে বুঝলে। ওই জানোয়ার দুটোর জন্য ওরা সাফার করছে, কত কিছু সহ্য করছে, এটাই। যদি রুচিরার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তোমার কথা কঠিন। ওরা বিনা কারণে এগুলো সহ্য করছে। কিন্তু কি করব বলো? এছাড়া অন্য কোনো উপায় যে নেই। ওরা আমার সন্তানকে মেরেছে, ওদেরকে কিভাবে ছেড়ে দেই বলো? বলতে বলতে জ্যোতির মুখের ভাব কঠিন হয়ে এলো। রসিরা একটু নড়ে চড়ে বসলো। আমি তোমায় ক্ষমা করতে বলছি না। আচ্ছা, সব ছাড়ো এখন। এরপর কি করবে সেটা বলো। জ্যোতির ঠোঁটটা চেপে হেসে বলল, আমি আর কি বলবো বলো? আমাদের লিডার যা বলবেন তাই করতে হবে। রসিরা খানিক অবাক হয়ে প্রশ্ন করলো, লিডার মানে? পর মুহূর্তেই বুঝতে পেরে বলল, মাধুর্য ভাইয়ের কথা বলছো? জ্যোতি মাথা নাড়ল। হুম, উনি ছাড়া আর কে? তোমার পরে উনি তো একমাত্র ব্যক্তি যাকে আমি আমার দুঃসময়ের সাথে পেয়েছি। সবসময় ভেবেছি আমার মতো পোড়া কপালে বুঝি আর দুটো নেই। কিন্তু এখন মনে হচ্ছে আমার কপাল এতটাও খারাপ নয়। নইলে তোমাদের মতো দুজন মানুষ আমার জীবনে কি করে আসে? উনি আমার জীবন বাঁচিয়েছেন। শুধু তাই নয়, হসপিটাল থেকে তুলে এনে বাড়িতে জায়গা দিয়েছেন। এত খেয়াল রেখেছেন আমার, ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। রুচিরা একটু ভেবে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়ের মা, উনি তো জানেন না যে তিনি তোমায় ডিরেক্ট বাড়িতে তুলে এনেছেন। জানলে কি মেনে নেবেন? যদি একটু ভাবনায় পড়লো বটে। রুচিরা আবার বলল, যদি মেনে না নেয়, যদি তার কথা শুনে ভাইয়া ও তোমায় বাসা থেকে বের করে দেয়, তুমি কিন্তু আমায় জানাবে বুঝলে, একদম দেরি করবে না। যাই হোক, তুমি আমায় বলবে। জ্যোতির কিছু বলার আগে পিছন থেকে আবরার বলে উঠল, এই একদম আমার বন্ধুর নামে ওর কাছে কান ভাঙাবেন না বলে দিলাম। আমার বন্ধু একদমই খারাপ নয়। তো আমি কখন বললাম উনি খারাপ? মুখে না বললেও আকার ইঙ্গিতে তো বুঝিয়ে দিচ্ছেন।
চুপ করুন তো আপনি, সবসময় 2 লাইন বেশি বোঝেন। হ্যাঁ বুঝি, কারণ আমার মাথায় আপনার মতো গোবর ভর্তি না, মস্তিষ্ক আছে, তাই বেশি বুঝি। রুচিরা রাগী চোখে আবরারের দিকে তাকাতেই আবরার শীষ বাজাতে বাজাতে অন্যদিকে ঘুরে চলে গেল। জ্যোতি দুজনের কাণ্ড দেখে হেসে কুটি কুটি। 3 দিন আগে অ্যানি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল প্রায় সাথে সাথেই। এই 3 দিন অ্যানি আইসিইউতে ভর্তি ছিল। বাইরে নীলুফার ইয়াসমিন আর ডেজি বেগম অপেক্ষা করছেন। আরমান আসেনি। এই 3 দিনে একবারের জন্যও সে দেখা করতে আসেনি। সে নিজের রুমে আছে। অ্যানির এমন খবরেও আরমানের বাড়ির বাইরে বেরোনোর সাহস করেনি। নীলুফার ইয়াসমিন চোখে তেমন পানি নেই। মেয়ের এই বিপদেও তিনি তার করা পাপের কথা বলতে পারছেন না। সে যে প্রাণে বেঁচে গেছে, এটাই উপর আল্লাহর লাখ লাখ শুকুর। অপারেশন শেষ করার পর ডক্টর সাহেব সাথে কথা হয়েছে, বিষ বার করা হয়েছে শরীর থেকে। তিনি তাদের অপেক্ষা করতে বলে গেছেন। দরকারি কথা আছে দুজনই। অ্যানের কাছে এলো। অ্যানি বেডে শুয়ে আছে, নিস্তেজ হয়ে। কদিনেই ভীষণ শুকিয়ে গেছে। দুজনে তার পাশে বসতেই ডাক্তার এলেন। একবার অ্যানির দিকে চেয়ে বললেন, বাইরে চলুন, দরকারি কথা আছে। নীলুফার ইয়াসমিন বললেন, এখানেই বলুন ডাক্তার। ইতস্ত করছেন কেন? ও অ্যানির দিকে ইশারা করে, শুনবে বলে খারাপ কিছু হয়েছে, ওটাও এখানে বলুন, শুনুকো। নীলুফার ইয়াসমিন বুঝতে পারছেন না আদতে কি হয়েছে। কি ভেবেছেন রোগীর সামনে তো এমনিতেই ডাক্তার কিছু বলে না। ভালো খারাপ যাই হোক, নীলুফার ইয়াসমিন তাই গুরুত্ব দিলেন না। ডাক্তার একটু দম নিয়ে বললেন, খারাপ তো হয়েছেই। আপনারা যখন চাইছেন তখন সেটা আমি ওনার সামনেই বলছি। এমনিতেও আজ হোক বা কাল উনি তো জানতেই পারবেন। আমরা ওনাকে বাঁচাতে পারলেও যে বিষটা উনি খেয়েছিলেন সেটা ওনার জরায়ুতে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছিল। সেপসিস ঠেকাতে তাই বাধ্য হয়ে পুরোটা কেটে ফেলে দিতে হয়েছে। উনি আর কখনো মা হতে পারবেন না। একটু থেমে তিনি শেষ কথাটা বললেন। ডাক্তারের কথা শেষ হতেই কেবিন থেকে অ্যানির চিৎকার ভেসে এলো বাইরে। মাধুর্যের বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা। নিজের কাছেই সবসময় এক্সট্রা চাবি থাকে বাড়ির। সেটা দিয়ে ভিতরে ঢুকলো সে। ঢুকতেই আধো আলো আধো অন্ধকারে জ্যোতির সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে। এখনো ঘুমাননি কেন? জ্যোতি সোফায় বসে মাধুর্যর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অপেক্ষা করতে করতে তার চোখ লেগে এলো। ঘুম ঘুম চোখে মাধুর্যের গলার আওয়াজ তার কানে আসতেই সে চোখ মেলে চাইল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি কখন এলেন? এইমাত্র। এখানে জেগে বসে আছেন কেন? আসলে ওই আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন, কোনো দরকার আছে? না, তবে যদি বলতে পারো না মুখে এত রাতে কষ্ট করে ফিরবে সে। এসে কি নিজে কষ্ট করে খাবে? তাকে তো খাবারটা পানিটা এগিয়ে দিতে হবে। এমনিতেই তো সে এখানে বসেই থাকছে সারাদিন। এটুকু যদি না করে তবে কেমন দেখায় না? এমনিতেই বসেছিলাম। আপনি কখন ফিরবেন? যদি ঘুমিয়ে যাই তো ভেতরে ঢুকবেন কিভাবে তাই? আমার কাছে এক্সট্রা কি আছে একটা। ও চুপ করলো জ্যোতি। মাধুর্য ফের শুধালো, কি হয়েছে? কিছু কি বলবেন? মুখ তুলে চাইল সে, না তেমন কিছু না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমার খাবার বেড়ে দেই। বলে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। দুপা এগোতেই মাধুর্য পিছন থেকে বলে উঠল, আমার খাবার বেড়ে দেওয়ার জন্য জেগেছিলেন? কথাটা তার কর্ণগহ্বরে প্রবেশ করা মাত্রই পা যেন ওখানেই বরফের মতো জমে গেল। লজ্জায় মুখখানা লাল হয়ে উঠল তার। তা অবশ্য পিছনে দাঁড়ানো মানুষটার নজরে পড়ল না। কিন্তু তার প্রশ্নের কি জবাব দেবে সে? আমতা আমতা করে তুতলাতে তুতলাতে বলল, কই না তো, এমন কিছুই নয়। বলেই তড়িঘড়ি ছুটে পালালো জ্যোতি। মাধুর্যের ডের বুঝতে পারলো আসল কাহিনী কি। জ্যোতি যেতেই সে একখানা মুচকি হাসি দিয়ে পা বাড়ালো রুমের দিকে। ফ্রেশ হয়ে টেবিলে বসতেই দেখলো ইলাহি কাণ্ড। টেবিল ভর্তি খাবার দাবার দেখে তো মাধুর্যের চোখ ছানা বড়। এত খাবার কে রেঁধেছে বাড়ির কাজের লোক?
রহিমা খালা সে তো কোনোদিন এত খাবার রাঁধে না। সোমা বেগম বাড়িতে না থাকলে রান্নাবান্নার ভার পড়ে রহিমা খালার উপর। আর সে জানে মাধুর্য যে শুধু শাক পাতা খায়। ডাক্তার মানুষ, স্বাস্থ্যকর খাবার খাবে এটাই স্বাভাবিক। রহিমা খালাও তেমনি রান্না করেন, এক কি দুই পদের তরকারি সাথে ভাত। কোনো কোনো দিন তো মাধুর্য ভাতও খায়, অল্প একটু তরকারি খেয়ে উঠে যায়। ডাক্তার হলে কি হবে, খাওয়া দাওয়ার প্রতি তার বড্ড অনীহা। এদিকে রোগীদের উপদেশ দেয় সময় মতো স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। কিন্তু আজকে এত খাবার একসাথে দেখে মাধুর্য অবাক হয়ে জ্যোতির দিকে চাইলো। এত খাবার কে রেঁধেছে? জ্যোতি একটু ভয় পেল, মাতব্বারি করে রান্নাটা তো করলো, কিন্তু এবার উনি কি রাগ করলেন? জ্যোতি ভয়ে ভয়ে বলল, আমি। কিন্তু কেন? এত রান্না কে খাবে? কেন, বাড়ির লোকেরাই খাবে। রহিমা খালাকেও খাবার দিয়ে দিয়েছি, আপনি এখন খাবেন, বেশি তো নয়। সব পদের রান্না তো অল্প করেই করেছি। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার শরীর তো ভালো নেই, এখন এত দখল নিতে কেন গেলেন? কোথায় দখল? আমার তো ভালোই লাগছে। সারাদিন বসে শুয়ে থাকতে বোরিং, অস্বস্তি লাগে। মাধুর্য একটু থেমে বলল, আপনার গিল্টি ফিল হচ্ছে? চমকে উঠল জ্যোতি। হুম। হ্যাঁ, এ বাসায় থাকতে, তাই কাজ করে শোধ করছেন ঋণ। না না, তা নয় ডাক্তারবাবু। সারাদিন বসে শুয়ে থাকতে কার ভালো লাগে বসুন বলুন? তাই সময় কাটানোর চেষ্টা করছি শুধু। আর এমনিতেও আপনার ঋণ যে এভাবে শোধ করা সম্ভব নয়। শোধ করার চেষ্টাও করবেন না? মাধুর্যের কথায় থেমে গেল জ্যোতি। মাধুর্য চামচ নিল হাতে, সামনে রাখা খাবারের পাত্রের দিকে চোখ বুলিয়ে বলল, বাব্বা, এত পদের খাবার, আমি তো নামও জানি না সবগুলোর। আর এত খাবার তো আমি খাইও না। খাটনি আজ খাবেন, বাঙালি হয়ে খাওয়া দাওয়ার প্রতি অনীহা এত মানা যায় না। জ্যোতি একটা বাটি থেকে চামচে করে তরকারি তুলে দিল মাধুর্যের প্লেটে। চামচটা রাখুন তো, আর হাত দিয়ে খান। হাত দিয়ে খাওয়ার যে মজা, তাকে চামচ দিয়ে খেয়ে বুঝবেন। মাধুর্য একবার জ্যোতির দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো চামচ রেখে হাত দিল প্লেটে। এটা মাছের তরকারি। কি মাছ তা সে জানে না। প্রথম লোকমা ভাত মুখে দিয়েই চাবাতে মাধুর্যের বেশ ভালো লাগলো। রান্নাটা দারুণ হয়েছে। আরে বাহ, রান্নাটা তো বেশ মজা হয়েছে। বাই দা ওয়ে, আপনি খেয়েছেন তো? মাধুর্যের প্রশংসায় জ্যোতি একটু লজ্জা পেল, ঘাড় নেড়ে জবাব দিল, সে খেয়েছে। একে একে 3-4 পদের খাবার খেলো মাধুর্য। জ্যোতি এর পরেরটা প্লেটে উঠানোর আগে মাধুর্য হাত উঁচিয়ে জানান দিল, তার পক্ষে আর সম্ভব নয়। রক্ষা করুন মিস, আর পারছি না, আজ এটুকুই থাক। আপনি না ডাক্তার মানুষ, বেশি করে না খেলে শক্তি হবে না তো। শক্তি অর্জন করে ফেলেছি আজ, আর দরকার নেই। হাত ধুয়ে উঠে দাঁড়ালো সে, তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। জ্যোতি তখন টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। মাধুর্যও এসে হাতে হাত লাগালো। একই করছেন? আমি পরিষ্কার করছি তো, আপনি গিয়ে বিশ্রাম নিন। এই তো হয়ে গেছে। সবগুলো বেছে নিয়ে জড়ো করে রেখে এলো সে। এবার চলুন, ঘুমাবেন। আমি যাচ্ছি, আপনি যান আগে। হুম, এটা হবে না, আমার সাথেই যাবেন। এই শরীরে অনেক করেছেন, এবার রেস্ট নিতে হবে, চলুন বলছি। জ্যোতির কোনো কথা শুনল না সে। তাকে নিয়ে রুমে ঢুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সে ঘুমোচ্ছে কিনা। জ্যোতি চোখ বন্ধ করতে মাধুর্য ঘরের লাইট অফ করে দরজা ভেজিয়ে দিল। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ল। ঘুমোতে হবে এখন, কাল অনেক বড় কাজ পড়ে আছে। আরমানের আজকাল কাটছে 4 দেওয়ালের মধ্যে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার জীবন চলা যেন দুষ্কর হয়ে উঠেছে। বন্ধু বান্ধব সবাই বাজে কথা বলেছে। তাছাড়া এটা ইন্টারনেটের যুগ। সোশ্যাল মিডিয়ায় তারা তো একটা ভিডিও থেকেও আরো 8-10টা ফেক ভিডিও বানিয়ে ফেলেছে। আরমান তার ফোনটাই ভেঙে ফেলেছে। অ্যানির কথাটা শুনেছে সে। অ্যানিকে হসপিটাল থেকে ডিরেক্ট ওর মামা বাড়িতে নিয়ে গেছে। বাড়ি আনেনি, আনলে হয়তো দেখতে পেত।
ইদানিং একটা অদ্ভুত ব্যাপার ঘটছে আরমানের সাথে। সে রাতে ঘুমোতে পারছে না। চোখ বুজলেই তার মৃত সন্তানের মুখ যেন তার চোখের সামনে ভাসছে। এটা ভীষণ বিরক্তিকর। আর জ্যোতি, সে যেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। পুরো রুমে জ্যোতির কোনো চিহ্ন রাখেনি আরমান। জ্যোতির কথা তার বারবার মনে পড়ছে, সে ভুলতে চাইলেও পারছে না। কিভাবে পারবে? এতদিন যে বিষয়গুলো সে খেয়াল করেনি, এখন সেগুলোই যে চোখের সামনে আসছে। জ্যোতির তার প্রতি কি আর ভালোবাসা, কিছুই সে খেয়াল করেনি। এখন সে নেই, তাই বোধ হয় হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। গতকাল রাতে আরমানের ফোনে একটা ফোন এসেছিল। অদ্ভুত ফোন। অ্যানির বিষয়ে কিছু বলতে চায় সে। দেখা করতে বলেছে তাকে। আরমান বুঝতে পারছে না যাবে কি যাবে না। সে যখন এসব ভাবছিল, ঠিক এমন সময় তার ফোনে সেই আননোন নাম্বার থেকে আবার কল এলো। আরমান রিসিভ করে কানে তুলল। হ্যালো, কে বলছেন আপনি? আমি কে বলছি সেটা গুরুত্ব নয়, তবে আমার কাছে যে এভিডেন্স আছে তা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিসের এভিডেন্স? সেই এভিডেন্স যেটা আপনার আর আপনার গার্লফ্রেন্ডকে আজীবন জেলের সাজা ভোগানোর জন্য যথেষ্ট। কি বলতে চাইছেন আপনি, পরিষ্কার করে বলুন। আপনার ওয়াইফকে যে আপনারা মেরে ফেলেছেন তার সব প্রমাণ আমার কাছে আছে। সারাদিন ছটফট করে আরমান। লোকটা তাকে বিকেল 5টায় দেখা করতে বলেছে। জ্যোতির সাথে করা তাদের এই অপকর্মের কথা আর কেউ কিভাবে জানতে পারে? এমন কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, যদি জ্যোতি বেঁচে থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু সে তো নেই। সে নিজে কিংবা অ্যানি তো আর কাউকে বলবে না। তাহলে লোকটার কাছে খবরটা পৌঁছালো কি করে? আর সে প্রমাণই বা পেল কি করে? প্রশ্নগুলো তাকে স্বস্তি দিচ্ছে না একদম। দেওয়ালে ঝুলানো ঘড়িটার দিকে চাইল। 3টা 45। দুশ্চিন্তা আর ভয়ে আরমানের গলা শুকিয়ে আসছে। টেবিলে থাকা জগটা থেকে ডক করে পানি খেল সে। অর্ধেকটাই খেয়ে ফেললো একেবারে। জগটা আবার রেখে মাথা চেপে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ নিজের সাথেই নিজের যুদ্ধ চলল তার। বারবার মস্তিষ্ক বলছে, কেন করেছিস এমন? তোর তো সুন্দর একটা সংসার ছিল, তবে কেন নিজ হাতে সব নষ্ট করলি? কেন নিজের জীবনটাকেও এভাবে শেষ করলি? বড্ড আফসোস হয় তার আজকাল। কি হতো জ্যোতির সাথে সংসার করলে? মেয়েটা কি খুব খারাপ ছিল? হুম, না তো, বরং সে কেমন সব গুছিয়ে সংসার করছিল, কেমন যত্ন আর ভালোবাসা দিয়ে সবটা আগলে রেখেছিল। তাও কেন জানি তার মনটা জ্যোতির উপর টিকলো না। সারাদিন শাড়ি চুড়ি পরে থাকা ঘরোয়া মেয়েটাকে তার মনে ধরল না তার। সে এত বড়লোকের ছেলে, কি নেই তার? অর্থবিত্ত, যেমন আছে তেমন ফিজিক্যাল ফিটনেস। তার কি এমন আট করে মেয়ের উপর মন বসে? অ্যানি স্মার্ট, ছোট থেকে দেখছে তাকে, একদম মানানসই তার সাথে। মানুষের এক দোষ, বেশি ভালোবাসার যত্ন তাদের সহ্য হয় না। ওই যে বলে না, মানুষ সহজে পাওয়া জিনিসের গুরুত্ব দেয় না। আর মানও তাই করলো। এটাই তো মানুষের নেচার। আর অ্যানিকে ভালো লাগতে শুরু করলো। তবে প্রথমে সে নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারলেও যখন বুঝতে পারলো অ্যানিরও তার প্রতি একই ফিলিংস আছে, তখন আর নিজেকে আটকাতে পারল না আরমান। জড়িয়ে পড়লো তার সাথে। সে কখনো এটা থেকে বেরিয়ে আসতে চায়নি, বরং অ্যানিকে পাওয়ার জন্য সে এতই মরিয়া হয়ে উঠেছিল যে জ্যোতিকেও মারতে দুবার ভাবেনি। ইস, যদি সে এই ভুলটা না করত, তবে আজ মুখ লুকিয়ে চার দেওয়ালের মাঝে আটকে থাকতে হতো না। হাসি খুশি ভরা এক সংসার হতো তার। নিজের চুল টেনে ধরে আরমান। না, এখন এসব ভেবে লাভ নেই। একবার যখন জড়িয়ে পড়েছে, এখান থেকে যে বের হওয়ার আর উপায় নেই, তাও বুঝতে পারলো সে। আফসোসগুলো একপাশে রেখে মস্তিষ্ককে বোঝাতে লাগলো সে, এখন এই সমস্যার সমাধান জরুরি। আলমারি খুলে একটা জিন্সের শার্ট প্যান্ট বার করলো। পরনের ড্রেস খুলে সেটা পরে নিল। একটা কালো মাস্ক মুখে দিয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। গাড়ির চাবিটা নিয়ে বাড়ি থেকে বেরোতে কেউ তাকে খেয়াল করেনি। 4:52।
আরমান গাড়ির গায়ে হেলান দিয়ে একের পর এক সিগারেট ফুঁকছে। নিচে আধপোড়া অনেকগুলো সিগারেট পড়ে আছে। সে পৌঁছেছে আরো 20 মিনিট আগে। আবার হাতের ঘড়িতে একবার সময় দেখে নিল সে। জায়গাটা আরমানের বড় চেনা লাগলো। প্রথমে সে চিনতে পারেনি। কিছু সময় আশপাশ ঘুরে ঘুরে দেখতে চিনতে পারলো এটা সেই জায়গা যেখানে তারা জ্যোতিকে মেরেছিল। প্রথমে বুক কেঁপে উঠছিল তার, পরে কি ভেবে যেন শান্ত হয়ে গেল সে। অন্যদিকে মন কান না দিয়ে সে শুধু অপেক্ষা করতে লাগলো আগন্তুকের আসার। মিনিট দুয়েক পর দূর থেকে একটা গাড়ির শব্দ পেতে হকচকিত হয়ে উঠল আরমান। শেষ সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল দূরে। গাড়িটা এসে রাস্তার একপাশে থামলো। আরমানের দৃষ্টি সেদিকে নিবদ্ধ। গাড়ির দরজা খুলল। একটা লোক বেরিয়ে এলো। কালো জ্যাকেট, কালো প্যান্ট, মুখে মাস্ক আর মাথায় টুপি দেখে আরমান বুঝলো সেও নিজেকে আড়াল করতে চাইছে আরমানের থেকে। আরমান অপেক্ষা করলো লোকটার এপাশে আসার। লোকটা এলো। মিস্টার আরমান চলে এসেছেন দেখছি। আমি ভাবলাম ভয়ের চোটে হয়তো ঘর থেকে বের হবেন না। আরমান বিরক্ত হলো। কি বলতে এসেছেন সেটা বলুন। এত ফাও কথা শোনার মতো সময় নেই আমার। এত ব্যস্ততা কিসের? জেলে যাওয়ার তাড়া দেখছি খুব। আচ্ছা, কে পাঠাবে জেলে আমায়? আপনি? বলেই হাসলো সে। নিজেকে নিয়ে বড্ড কনফিডেন্স দেখছি আপনি। এত কনফিডেন্সও ভালো নয়, জানেন তো মিস্টার আরমান। অবশ্য আমার কাছে যেটা আছে তা দেখলে আপনার ওই কনফিডেন্স যে নিমেষেই ছাই হয়ে যাবে তাও বেশ বুঝতে পারছি আমি। লোকটার কথায় আরমান এবার দাঁতে দাঁত চেপে বলল, কি আছে আপনার কাছে আমার বিরুদ্ধে? আদৌ কি কিছু আছে নাকি? নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছেন? কি মনে হচ্ছে আপনার? কিছু না থাকলে কিভাবে জানলাম? আপনারা যে ওনাকে মেরেছেন, আপনি আর মিস অ্যানি ব্যতীত আর কারো কি এটা জানার কথা? লোকটার প্রশ্নে থতমত খেয়ে গেল আরমান। সে যে ভিতরে ভিতরে কতটা নার্ভাস তা এবার মুখে প্রকাশ পেল। তবু এত জলদি সে দমে যাওয়ার পাত্র নয়। সে ফের কঠিন গলায় প্রশ্ন করল, আচ্ছা বেশ, দেখান আপনার কাছে আমার বিরুদ্ধে কি আছে। লোকটা মৃদু হাসলো। আপনার এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? কথাটা শেষ করেই সে পকেট থেকে ফোন বার করলো। ফোনে থাকা একটা ভিডিও প্লে করলো। তার আর অ্যানির করা চ্যাট ভিডিওতে স্পষ্ট। আরমান তা দেখে হেসে বলল, এটা আপনার প্রমাণ? এসব যে এখন এডিট করা যায় তা বোধহয় আপনার জানা নেই, তাই না? বড্ড কাঁচা প্রমাণ আপনার। এটা ধোপে টিকবে না। আরো শক্ত কোনো প্রমাণ নিয়ে আসুন। বলে হাসতে হাসতে তাকে রেখে নিজের গাড়ির দিকে পা বাড়াতেই পিছন থেকে লোকটা আবার কথার আওয়াজ ভেসে এলো, স্বয়ং মিস জ্যোতি আছে আমার কাছে। এর থেকে আর বড় প্রমাণ কি চান মিস্টার আরমান? আরমান থমকে গেল লোকটার কথা শুনতেই। মাথার মধ্যে গরম হয়ে গেল তার। জ্যোতি তার কাছে আছে মানে? কি বলছে সে? সে ঘুরে চাইলো। মানে কি বলছেন আপনি? মাধুর্য এবার মাস্কটা খুলল। মাধুর্যকে দেখে এতটাই অবাক হলো সে যে নড়তে ভুলে গেল। আপনি তো? তার কথা কেড়ে নিয়ে মাধুর্য বলল, হ্যাঁ আমি। আপনার যিনি চিকিৎসা করেছিলেন সেই ডাক্তার। আরমান ডোক গিলল একটা। মাধুর্য হেসে আবার বলল, আপনার সারপ্রাইজ কিন্তু এখানেই শেষ নয়, বড় সারপ্রাইজটা এখন অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? থেমে থেমে জিজ্ঞেস করলো আরমান। মাধুর্য মাথা কাত করে চেঁচিয়ে উঠে বলল, আসুন। পিছনের গাড়ির দরজাটা আবার খুলে গেল। এবার যে বের হলো তাকে দেখে আরমানের ভূত দেখার মতো অবস্থা হলো। মুখ দিয়ে বের হলো, জ্যোতি। জ্যোতিকে নিজের চোখের সামনে দেখে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে গেল আরমান। জ্যোতির পরনে একটা মেরুন রঙের থ্রি পিস। ওড়নাটা একপাশে ঝুলছে। চুলগুলো অগোছালো হয়ে আছে, চোখ লাল। মুখে কান্নার ছাপ স্পষ্ট দেখেই মনে হচ্ছে সে কতটা বিধ্বস্ত। আরমানের চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেন। জ্যোতি, জ্যোতিকে দেখলো সে। সে দাঁড়িয়ে আছে তারই চোখের সামনে। কিন্তু এটা কি করে সম্ভব? জ্যোতির মুখের ভাব পরিবর্তন হলো না। সে নিষ্পলক তাকিয়ে আছে আরমানের দিকে। ওভাবে প্রশ্ন করলো সে, কেন করলে এটা আমার সাথে? আরমান এখনো নিজের চোখকে
বিশ্বাস করতে পারছে না। সে তোতলাতে তোতলাতে বলল, জ্যোতি, এটা তুমি? এটা সত্যিই তুমি? কিন্তু কিন্তু তুমি এটা কি করে হতে পারো? কি করে? তুমি তো মরে গেছি। জ্যোতির কথায় ঢোক গিলল আরমান। জ্যোতির আবার ভাবলেশহীন স্বরে বলল, সত্যি তো মরে গেছি আরমান। আমি সেদিন মরে গিয়েছি, যেদিন তুমি আমার এই চোখের সামনে অন্য মেয়ের কাছাকাছি গেছো, যেদিন তুমি অ্যানির শরীরে সুখ খুঁজেছ, আমি সেদিনই মরে গেছি তোমার কাছে। শরীরটাকে মারতে গিয়েও কেন মারতে পারিনি জানো? কারণ আমার শরীরের ভিতরে ছোট্ট একটা প্রাণ ছিল, তার কথা ভেবে নিজেকে শেষ করতে পারিনি। কিন্তু তুমি, তুমি ওকেও মেরে ফেললে আরমান। ও তো দুনিয়ার আলোটাও দেখেনি কি ক্ষতি করেছিল। তোমার পাপের পথে বাধা হয়ে গিয়েছিল বলে ডিভোর্স দিয়ে দিতে। অন্তত আমার বাচ্চাটা তো আমার কাছে থাকতো। কেন মারলে? আরমান দম নিল, উঠে দাঁড়ালো। মাটি ছেড়ে কিভাবে দিতাম ডিভোর্স? বাবা মায়ের পছন্দ করা মেয়ে তুমি, যদি বলতাম তোমাকে ডিভোর্স দেব কারণ আমি অ্যানিকে ভালোবাসি, ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, তবে ওরা মেনে নিত বলে তোমার মনে হয় আমার যে গুড বয় ইমেজটা আছে ওটা নষ্ট হতো? ওরা তোমার ডিভোর্স দিতে দিত না। ডিভোর্স দিলে তোমার কি হবে? কোথায় তুমি যাবে তুমি? এমনকি ওরা তোমার জন্য আমায় ত্যায্যপুত্র করতেও দুবার ভাবতো না। সব সম্পত্তি থেকে বঞ্চিত করতো আমায়। শুধুমাত্র তোমার ইমপ্রেশন নষ্ট হবে, তুমি সম্পত্তির ভাগ পাবে না, তাই তুমি আমাদের মারতে চাইলে। তুমি বাধা হয়ে গিয়েছিলে অ্যানি আর আমার মাঝে। আমি শুধু শুধু সেটাই করেছি যেটা অ্যানি আমায় বলেছে। আমি ওকে চেয়েছি, ওকে পাওয়ার জন্যই তোমাকে সরাতে চেয়েছি। জ্যোতি মুচকে হাসলো। এত কষ্ট করেও তো আমায় মারতে পারলেন না আরমান। আরমান চুপ করে রইল। চারদিক কয়েক মুহূর্তের জন্য নীরবতায় ছেয়ে গেল। জ্যোতি আবার ব্যগ্য করে বলে উঠল, কি লাভ হলো এত কিছু করে? আমাকে আর আমার সন্তানকে এত পরিকল্পনা করে তোমাদের জীবন থেকে সরিয়ে কি লাভ হলো? তুমি তো শান্তিতে বাঁচতে পারলে না। তোমার অ্যানিও আজ তোমার কাছে নেই। কি করবে এবার? আমি বেঁচে আছি দেখে তোমায় আবার মারতে চাইবে? আরমান মাথা নিচু করে ফেললো। চোখে মুখে অনুতপ্ত স্পষ্ট। ধীরে ধীরে বলল, শেষবারের মতো কি ক্ষমা করা যায় আমায়? আরমানের কথায় জ্যোতি কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে বলল, আচ্ছা বেশ, দিলাম তোমায় ক্ষমা করে। এবার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। জ্যোতির প্রথম কথায় আরমান খুশি হলেও সন্তানের কথা বলতেই তার মুখ শুকিয়ে গেল। সে বেশ বুঝতে পারলো জ্যোতি বাঁচতে পারলেও তার বাচ্চাকে বাঁচানো যায়নি। তাই সে কোনো উত্তর দিতে পারল না। কি হলো? দাও ফিরিয়ে। আমি তো তোমার ক্ষমা করে দিয়েছি। এবার তুমিও ওকে আমার কাছে ফিরিয়ে দাও। পারবে না? কেন পারবে না? জীবন যখন ফিরিয়ে দিতে পারবে না তখন ওর জীবন কেড়ে নিলে। কে দিয়েছে তোমায় এই অধিকার? কেন নিলে ওকে আমার থেকে? কথা বলতে বলতে কান্নায় গলা ধরে এলো জ্যোতির। মাধুর্য তার কাঁধে হাত রাখলো জ্যোতির কাঁধে। কাঁদো কাঁদো কণ্ঠে আবার বলে উঠল, তোমায় আমি ক্ষমা করব কেন? জাস্ট একটা কারণ দেখাও যার জন্য তোমায় আমি ক্ষমা করব। পারবে? পারবে না? আমি কিন্তু এমন হাজারখানা কারণ দেখাতে পারবো তোমাকে ক্ষমা না করার। তুমি আমার বাচ্চাকে প্রাণে মেরে ফেলেছো, যাকে আমি একটু ছুঁয়ে দেখতে পারিনি, যাকে বুকে জড়িয়ে চুমু খেতে পারিনি। তুমি দাওনি আমায় সেই সুযোগ। আর এখন বলছো তোমায় ক্ষমা করে দেব। করব না ক্ষমা। তোমায় আমি শান্তিতে বাঁচতে দেব না। যতটা যন্ত্রণা তুমি আমায় দিয়েছো তার দ্বিগুণ যন্ত্রণা তোমায় আমি ফিরিয়ে দিব। কি ভাবছো আমায় সরিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষ নিয়ে সারা জীবন কাটিবে? পারবে না এত সুখে থাকতে। আমি তো তোমায় দেব না মিস্টার আরমান, কখনো দেব না। চেঁচিয়ে বলে উঠল জ্যোতি। অজরে কাঁদছে সে। মাধুর্য তাকে দু হাতে আগলে নিল। জ্যোতি তার বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে। মাধুর্য তাকে। আরমানের কেন যেন সহ্য হলো না এটা। জ্যোতিকে মাধুর্যের এত কাছে দেখে কি যে হলো তার, কিন্তু এমন অদ্ভুত কেন লাগছে? সে তো জ্যোতিকে ভালোই বাসে না, তবে কেন সে অন্য কাউকে ছুঁয়েছে তাতে তো ওর কিছু যায় আসে না। মানুষের মন বুঝি এমন হয়? এখন কি তার আফসোস হচ্ছে জ্যোতিকে হারানোর? হয়তো হচ্ছে, না হয়ে পারে। প্রথম দেখাতেই তো তাকে পছন্দ হয়েছিল আরমানের।
তারপরে বিয়ে হলো, সংসার হলো। কিন্তু হঠাৎ করে তার জীবনে অ্যানি এলো। তারপর থেকে সব কেমন বদলে গেল, উল্টাপাল্টা হয়ে গেল। জ্যোতির প্রতি মুগ্ধতা হারালো সে, কিন্তু আজ যেন পুরনো সেই ফিলিংসটা জেগে উঠছে তার। জ্যোতিকে মাধুর্য ভীষণ যত্নে আগলে নিয়েছিল। জ্যোতি কাঁদছে তার বুকে মুখ গুজে। মাধুর্য তার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদুক সে, না কাঁদলে কি দুঃখ কমে? মেয়েটার যে বড্ড দুঃখ। আরমান দুপা জ্যোতির দিকে এগিয়ে তার দিকে হাত বাড়াতেই মাধুর্য তার হাত চেপে ধরে মুচড়ে দিল। আরমান ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল। জ্যোতির মাথাটা সে তার বুকের সাথে রেখে ধরে রেখেছে। আরমানের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, একদম না, ওই ভুলটা করতে যাবেন না মিস্টার। ওর কাছে আসার চিন্তাও করবেন না। এহেন কথায় আরমান খেপে উঠল। হোয়াট দ্য হেল! ও যে এখনো আমার বিবাহিত স্ত্রী, তা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন। স্ত্রী? লজ্জা করছেন আপনার ওকে নিজের স্ত্রী বলতে? আপনি যা করেছেন তারপরও ওর উপর আপনার কি কোনো অধিকার থাকতে পারে? আপনার মতো এমন সেমলেস আমি আর দুটো দেখিনি। দাঁত কিরমির করে বলল আরমান। মাইন্ড ইউর অনার বিজনেস। আপনাকে কে বলেছে এর মাঝে কথা বলতে? মাধুর্য মুচকে হাসলো। এখন আমি ওনার গার্ডিয়ান, সো আমাকে তো কথা বলতেই হবে। আরমান ক্রুজ হাসলো। তাহলে এই ব্যাপার? ভালোই তো একজনকে জুটিয়েছো জ্যোতি। বেশ গভীর সম্পর্ক মনে হচ্ছে তোমাদের। নিজে নোংরামি করলে ক্ষতি নেই, আর আসো আমার ভুল ধরতে। জ্যোতি মাধুর্যের বুক থেকে মুখ তুলল। চোখে মুখে ঘৃণা তার। ঘৃণার চোখে আরমানের দিকে চেয়ে বলল, ছি, আমার লজ্জা করছে। আমি তোমায় ভালোবেসেছিলাম, নিজের উপর ঘৃণা হচ্ছে আমার যে তোমার সাথে এতগুলো দিন সংসার করে এসেছি, এক ছাদের নিচে থেকেছি। আর কত নাটক করবে তুমি? তাই সব করে থেকে চলছে। কবে থেকে এই লোকের সাথে তোমার সম্পর্ক, আর সম্পর্ক কতটা গভীর সেটা জানতে আমার ভীষণ ইচ্ছে করছে, জানো তো। জ্যোতি দিশেহারা হয়ে পড়ল। তবে মাধুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আরমানের বাজে কথা শুনল না। সে তার চল সমেত একটা জোরে ঘুষি দিল। আরমান কিছু দূরে ছিটকে পড়ল। মাধুর্য সময় নষ্ট করল না, এলোপাথারি চল লাথি মারতে লাগলো আরমানকে। আরমানের ঠোঁট কেটে রক্ত পড়ছে। মাধুর্য আরমানের কলার ধরে দাঁড় করালো। তোকে অনেক সুযোগ দিয়েছি, ভেবেছি অন্তত নিজের করা পাপের জন্য অনুতপ্ত হবি, নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করবি। অন্তত তোর সাজা কিছুটা হলেও কমবে। কিন্তু না, কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুই হচ্ছিস সেই কুকুরের লেজের মতো, কখনো শুধরাবি না। আরমান কথা বলতে পারছে না, মুখ ভর্তি রক্ত তার। মাধুর্য থামল না। তার পেট বরাবর একটা লাথি দিতেই হড়হড় করে রক্ত বেরিয়ে ছিটকে পড়ল চারদিকে। জ্যোতি গিয়ে মাধুর্যকে সরিয়ে নিল। কি করছেন ডাক্তারবাবু? এদের গায়ে হাত দিয়ে নিজের হাতটাকে গন্ধ করবেন না, ছাড়ুন। মারামারিতে মাধুর্যের ফোনটা নিচে পড়ে গেল। আরমান দ্রুত সেটা তুলে নিল। তার মুখে বিজয়ের হাসি। সে ফোনটা দেখিয়ে বলল, এবার প্রমাণ তো এখন আমার হাতে। কিভাবে প্রমাণ করবে আমি সব করেছি? আমি যে জ্যোতিকে মারতে চেয়েছি আর ওর বাচ্চাকে মেরেছি, তার আর কোনো প্রমাণ রইল না। বলেই ফোনটা পিচের রাস্তায় একটা আছাড় দিল আরমান। মুহূর্তে ফোনটা টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল চারদিকে। তবে মাধুর্য উতলা হলো না। সে শুধু মুচকি হেসে বলল, আমাকে এতটা বোকা মনে হয়? কথা বলেই সে আরমানের গাড়ির পিছনের দিকে ইশারা করলো, বেরিয়ে আয় আবরার। আবরার বেরিয়ে এলো। তার হাতে ফোন। ফোনটা এদিকেই পয়েন্ট করা। তাকে দেখে মাধুর্য প্রশ্ন করলো, সব ঠিকঠাক করছিলি তো? আবরার গর্বের সাথে বলল, তার বলতে এই যে পুরো ঘটনাই লাইভ হয়েছে, আর তা সারা দেশ দেখছে, এখনো হচ্ছে। আই থিংক পুলিশ এতক্ষণে এদিকে আসছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আবরারের কথায় আরমানের মুখের হাসি মিলিয়ে গেল। তার শুকনো মুখের দিকে তাকিয়ে জ্যোতি বলে উঠল, কি করবে এবার? এবার কাকে মারবে এই সত্যি ঢাকতে? সারা দেশের মানুষ দেখেছে সব, ওদের সবাইকে মেরে ফেলবে। আরমান হুট করে তার শার্টের ভিতর থেকে একটা পিস্তল বের করলো।
মাধুর্য ঝটপট জ্যোতিকে বিপদের দিকে ঠেলে দিল। আরমানের হাতের পিস্তলটা সামনের দিকে পয়েন্ট করা। এত সহজে আমি যে হার মানব না জ্যোতি। এত কিছু করেছি, এত নিচে নেমেছি, কি এমন করে হেরে যাওয়ার জন্য? তোমার কাছে তো আমি কখনোই হার মানব না বলেই হাসলো সে। মাধুর্য ভয় পেল যদি সে জ্যোতিকে গুলি করে। সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আরমানের উপর। পিস্তলটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। দুজনের ধস্তাধস্তি শুরু হলো, আবার দ্রুত জ্যোতির কাছে এসে দাঁড়ালো। হঠাৎ একটা গুলি চলার আওয়াজ হলো, মুহূর্তেই চারদিক শান্ত হয়ে গেল। জ্যোতি ভয়ে চিৎকার করে উঠল। মাধুর্য প্রথমে কিছু বুঝতে পারল না। হঠাৎ তার পেটের বাঁ পাশ থেকে ফিনকি দিয়ে রক্ত বার হতে লাগলো। সেদিকে একবার চাইল সে, কিছুক্ষণের মধ্যে মাধুর্য মাটিতে লুটিয়ে পড়ল। জ্যোতি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, তার পিছু পিছু আবরার। কি করলেন এটা ডাক্তারবাবু? কেন করলেন? জ্যোতি কাঁদছে। মাধুর্য আবরারের দিকে চেয়ে বলল, ওর যেন কিছু না হয়। জ্যোতি চিৎকার করে কাঁদছে। আরমানের দিকে চেয়ে সে বলে উঠল, আর কত পাপ করার পর থামবে তুমি? আর কত অন্যায় করবে? তোমার কি ক্লান্ত লাগে না? আরমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে তো মাধুর্যকে মারতে চায়নি। কি থেকে যে কি হয়ে গেল! ভুলবশত ট্রিগারে চাপ পড়ে গুলি বের হয়ে গেছে। সে বুঝতেও পারেনি। জ্যোতি মাধুর্যের মাথাটা কোলের উপর রেখে দুহাত আঁকড়ে ধরে আছে। মাধুর্যের কথা বলতে কষ্ট হচ্ছে। কাঁদছো কেন? তোমার চোখে পানি মানায় না? এই দুশ্চিন্তার কান্নাকাটির মাঝে জ্যোতির কানে মাধুর্যের কথাটা পৌঁছলো না। মাধুর্য যে কখন আপনি থেকে তুমিতে নেমে এসেছে তা সে টেরও পেল না। আরমান এবার এক অদ্ভুত কাণ্ড ঘটালো। সে পিস্তলটা হাতে শক্ত করে ধরলো, জ্যোতির দিকে চেয়ে বলল, ক্ষমা করে দিও আমায়। আমি চাইনি গুলি করতে। ওনাকে আমি ইচ্ছে করে মারিনি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। একটা পাপ ঢাকতে একটার পর একটা অন্যায় করছি। এতগুলো মানুষের জীবন নষ্ট করছি, আমার কোনো ক্ষমা হয় না ব্যাস। শেষ আর একটা পাপ করতে চাই। কথাটা জ্যোতির কানে যেতে সে চমকে তার দিকে চাইলো। কি করতে চাইছে সে? আবরার, জ্যোতি আর মাধুর্যের সামনে গিয়ে দাঁড়ালো। যেন যদি কিছু হয় তার হোক, ওদের যেন কিছু না হয়। আরমান বুঝতে পেরে মুচকি হাসলো। সে পিস্তলটা তার মাথায় ধরলো, একদম মাথার সাথে চেপে ধরলো সে। তারা কিছু বুঝে ওঠার আগেই বুম শব্দে গুলি চলল একটা। পরপরই আরমানের নিথর দেহটা লুটিয়ে পড়ল রাস্তায়। হাঁটুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছে জ্যোতি। ভেতরে মাধুর্যের অপারেশন চলছে। আবরার হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোমা বেগম কাঁদছেন বিলাপ করে। একমাত্র ছেলেকে সুস্থ সবল দেখে বাড়ি থেকে গেলেন। আজ তার এই হাল দেখে তিনি সহ্য করতে পারলেন না। আবরারের কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রুচিরা। সে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে। রুচিরা আবরারের পাশে গিয়ে দাঁড়ালো। জ্যোতির কাছে সে এখনই যাচ্ছে না। ওকে একটু একা ছেড়ে দেওয়া জরুরি। এতক্ষণ ওর পাশে ছিল। কেঁদে কেঁদে হবে চুপ করেছে জ্যোতি। রুচিরা ফিসফিস করে আবরারকে বলল, কিছু হবে না মাধুর্য ভাইয়ের, ঠিক হয়ে যাবে উনি। আবরার ঘাড় কাত করে রুচিরার দিকে চাইল। তাই যেন হয়। হুম। আপনি এত মন খারাপ করবেন না এখন। আপনি ভেঙে পড়লে আন্টিকে কে সামলাবে? আবরার জবাব না দিয়ে তার দিকে চেয়ে রইল। কেমন যেন অদ্ভুত ঠেকলো তার সেই চাহনি। এমন করে কেন চেয়ে আছে সে? আবরার বেশ কিছুক্ষণ ওভাবে চেয়ে থেকে ঘাড় ঘুরিয়ে নিল। রুচিরা আবরারের এমন কর্মকাণ্ডে কোনো মানেই খুঁজে পেল না। সোমা বেগম সবই দেখছেন ফোনে, শুধু উনি কেন? পুরো দেশবাসী দেখছে কি ঘটেছে। তখনও তো লাইভ চলছিল। সোমা বেগমের নজর গিয়ে পড়ল জ্যোতির দিকে। কে এই মেয়ে যে তার জন্য তার ছেলে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে একবারও ভাবল না? কি সম্পর্ক ওই মেয়ের সাথে তার ছেলের? তিনি জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, কে তুমি? আমার ছেলের কি হও তুমি, যার জন্য ও তোমায় বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ল? যেই হও না কেন, আমার ছেলের কিছু হলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। জ্যোতির খারাপ লাগলো না সোমা বেগমের কথায়। নিজের ছেলেকে এমন অবস্থায় দেখলে কোনো মাই তো মাথা ঠিক থাকে না। জ্যোতি তাই উনার কথার কোনো উত্তর করলো না। সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। আবার সোমা বেগমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অপারেশন থিয়েটারের বাতিটা নিভে গেল।
সবাই উতলা হয়ে দরজার দিকে চাইল। ডক্টরকে দেখে সুমা বেগম এক প্রকার ছুটে গেলেন তার দিকে। জ্যোতিও গেল তার পিছনে। হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন, কিন্তু জ্যোতি তাকে ধরে ফেলল। সুমা বেগম একবার জ্যোতির দিকে তাকিয়ে সোজা হয়ে আবার এগোতে লাগলেন সেদিকে। আমার ছেলে কেমন আছে ডাক্তার? উনি এখন আউট অফ ডেঞ্জার। পর্যাপ্ত ব্লাড দেওয়া হয়েছে। রাতের ভিতরে জ্ঞান ফিরে আসবে আশা করি। স্বস্তির নিঃশ্বাস নিলেন সুমা বেগম। ওর সাথে দেখা করা যাবে এখন? এখনই নয়, বেডে শিফট করার পর দেখা করতে পারবেন, বলে ডাক্তার চলে গেল। সবাই চিন্তামুক্ত হলো। সুমা বেগম জ্যোতিকে আর কিছু বললেন না তখন। আবরার রুচির দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দেই। ওদিকে কি হচ্ছে তা তো দেখতে হবে। চলুন। রুচির আর আবরার বেরিয়ে গেল। আরমানের লাশ রাখা হয়েছে ড্রয়িং রুমে। মেঝেতে বসে আছেন ডেজি বেগম, নীলুফার, ইয়াসমিন সহ আশেপাশে অনেক মহিলারা। ডেজি বেগম খুব বেশি কাঁদেননি লাশ দেখে। তিনি তো আগে থেকে জানেন তার ছেলে মারা গেছে। চোখের সামনে তাকে মরতে দেখেছেন, আর সব জেনেছেন তার ছেলে যে কি কি অন্যায় করেছে। আর খানিকটা দূরে এক কোণে দাঁড়িয়ে আছে, মুখ ওড়না দিয়ে ঢাকা। আজ 3 পিস পরছে সে। এমন কাপড় সে কখনো পরে না, তবে ইদানিং তার ড্রেসে চালচলনে অনেক পরিবর্তন এসেছে। সবার চোখের আড়ালে দাঁড়িয়ে সে সব দেখছে। অ্যানির চোখেও পানি নেই আজ। আছে খালি আফসোস, কেন করলো এমন তারা? সে কেন এত নিচে নামলো? কেন নিজেদের এত সুন্দর জীবনটাকে তারা নিজ হাতে নষ্ট করলো? সে জানে সে ভুল করেছে, ভুলের শাস্তিও পেয়েছে। সে কখনো মা হতে পারবে না। একটা মেয়ের কাছে এর থেকে বড় শাস্তি আর কি বা? অন্যের বাচ্চাকে কেড়ে নিতে সে দুবার ভাবেনি। উপরআল্লাহ কি এত অবিচার মেনে নেন না? তাই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কাউকে ঠকানোর শাস্তি কত ভয়ঙ্কর আর নিষ্ঠুর হতে পারে। রুচিরা সবার অলক্ষ্যে এনে অ্যানির পাশে দাঁড়ালো। কণ্ঠস্বর নিচে নামিয়ে বলল, তুই কি এখনো নিজের ভুল বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কতটা পাপ তোরা করেছিস? অ্যানি অসহায় চোখে তাকালো রুচিরার দিকে। রুচিরা আবার বলল, হসপিটালে আমি তোকে ইনডিরেক্টলি সাবধান করেছিলাম, এমন পাপ করিস না। তোকে বুঝিয়েছিলাম তোর করা অন্যায় আমি নিজে চোখে দেখেছি। মিথ্যে বলিস না। শুধরে যা, তুই শুধরাসনি। আরো বেপরোয়া হয়ে উঠলি অন্যের ক্ষতি করতে। ওদের মারতে যাওয়ার আগে তোর অন্তর কাঁপেনি? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলি? কিভাবে ভাবলি এটা? অ্যানি অনুশোচনায় মাথা নিচু করে। রুচিরার আবার বলে উঠল, একটাবার তোর মনে হয়নি আপু তুই যে কারোর সাথে অন্যায় করছিস? অবশ্য যদি মনে হতো তবে তো এত দূর আসতি না, এত পাপও করতি না। এবার বাকি জীবনটা শুধু আফসোস করে যা। চলে গেল রুচিরা। অ্যানির কাছে তার কোনো প্রশ্নেরই জবাব ছিল না। রিকশার হুড নামিয়ে সোজা হয়ে বসলো রুচিরা। এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। হুড তুলে আর এক জ্বালা ঘাড় সোজা করে বসায় যায় না। এবার থামতেই হুড নামিয়ে দিল সে। আর তখনই তার নজরে পড়ল বৃষ্টিতে ভিজে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আবরারের দিকে। রুচিরা রিকশা থামিয়ে হাত উঁচিয়ে ধরল। এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন না? এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন। আবরার রুচিরাকে দেখে রাস্তা পেরিয়ে রিকশার কাছে এসে হাঁপাতে লাগলো। এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? আর বলবেন না যাচ্ছিলাম হসপিটালে, কিন্তু মাঝপথে আসতেই এমন বৃষ্টি এলো যে গাড়ি এগোতেই পারলাম না। তারপর যদিও বা বৃষ্টিতে একটু ধরে এলো, তখন আবার গাড়ির টায়ার গেল পাঞ্চার হয়ে। তাই এখানে দাঁড়িয়ে একটা রিকশার খোঁজ করছিলাম, কিন্তু কপাল এতটাই খারাপ যে এই সময় কোনো রিকশাও পাচ্ছি না। আমি তো হসপিটালে যাচ্ছি, আপনি রিকশায় উঠে বসুন। আবরার একটু থেমে বলল, আর ইউ শিওর? প্রবলেম হবে না তো কোনো? না না, প্রবলেম কেন হবে, আপনি উঠুন। কতক্ষণ এখানে দাঁড়িয়ে ভিজবেন? আবরার একটু ভেবে রিকশা চড়ে বসলো। রিকশা চলতে শুরু করলো। রাস্তায় বৃষ্টির পানি জমে আছে। এখন বৃষ্টি থামলেও আকাশে মেঘ কালো হয়ে আছে। যখন তখন বৃষ্টি নামবে এমন ভাব। আবরার যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে রুচিরার থেকে।
রুচিরা গুটিসুটি মেরে একপাশে বসে আছে, কিন্তু হঠাৎ সামনে একটা বাইক এসে যাওয়ায় রিক্সাওয়ালা ঝট করে ব্রেক কষতে রুচিরা গিয়ে পড়লো আবরারের উপর। আবরারও তৎক্ষণাৎ তাকে দু হাতে আগলে নিল। রুচিরা দেখলো সে আবরারের খুব কাছাকাছি চলে এসেছে। বুঝতে পেরে ঝট করে দূরে সরে গেল সে। লজ্জাও পেল বটে। আবরার কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চাইল, কিন্তু কিছু বললে রুচিরা আরো বেশি লজ্জা পাবে ভেবে পুরো রাস্তায় রুচিরার মাথার মধ্যে শুধু এই ঘটনাটাই ঘুরপাক খেতে লাগলো। অবশেষে হসপিটালে পৌঁছে যেন তার ধরে প্রাণ ফিরে এলো। হসপিটালে ঢুকে মাধুর্যের কেবিনের সামনে আসতেই চমকে উঠল তারা দুজনে। রুচিরার বাড়ির সবাই সেখানে উপস্থিত। জ্যোতিও আছে সেখানে। রুচিরা গিয়ে অবাক হয়ে প্রশ্ন করলো, তোমরা এখানে? ডেজি বেগম মৃদু হেসে জবাব দিলেন, হ্যাঁ। ওকে? জ্যোতির দিকে ইশারা করে, দেখতে এসেছি। কখন এসেছো? একটু আগেই। তারপর জ্যোতির দিকে ঘুরে দাঁড়ালেন তিনি। তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, অনেকদিন পর তোমায় দেখলাম, কেমন আছো? জ্যোতি মাথা নেড়ে জবাব দিল, ভালো। শরীর ঠিক আছে? হ্যাঁ। ডেজি বেগম আর কথা খুঁজে পেলেন না। কি বলবেন তিনি? ভেবে এসেছিলেন অনেক কিছু বলবেন, কিন্তু এখন কেমন যেন খেই হারিয়ে ফেলেছেন। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ক্ষমা করে দিও আমায়। তোমার বাড়ির বউ করে আনার আগে তোমার মাকে কথা দিয়েছিলাম নিজের মেয়ের মতোই আগলে রাখবো, কিন্তু আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। তার জন্য মাফ করে দিও আমায়। গলা ধরা গলায় বললেন তিনি। জ্যোতি বুঝতে পারল না কি বলে তাকে সান্ত্বনা দেবে। সে চুপ করে রইল। ডেজি বেগম আবার নিজে থেকে বলে উঠলেন, আমি আমার সন্তান মানুষ করতে ব্যর্থ হয়েছি, যার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি আগে জানলেও হয়তো তেমন কিছু করতে পারতাম না। কি বা করতাম আমি? দুজন স্বয়ংপূর্ণ মানুষ যদি ঠিক করে নেয় যে সে অন্যায় করবে, তবে কারো সাধ্য নেই তাদের আটকানোর। তাই হয়েছে। অবশ্য তারা তাদের অন্যায়ের শাস্তিও পেয়েছে। এখন আমি খুব করে চাই তুমি ভালো থেকো, খুব খুশি হও। আমার আর চাওয়ার মতো কিছুই নেই। আসলে মুখ গুজলেন তিনি। নীলুফার ইয়াসমিন তার কাঁধে হাত রাখলেন শক্ত করে তিনি। জ্যোতির চোখে চোখ রাখারও সাহস পেল না। কাঁদো কাঁদো স্বরে বললেন, আপার থেকেও আমার অপরাধ বড়। আমার মেয়ের অন্যায় বেশি। আর আমার অন্যায় অ্যানি, আমার মেয়ে। আমারও তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও সাহস নেই। যদি থামিয়ে দিল তাকে, এভাবে বলবেন না। যা হয়েছে তাতে আপনাদের তো কোনো দোষ নেই। যারা দোষী তারা শাস্তি পেয়েছে। তাই সব কথা থাক এখন। সোমা বেগম এতক্ষণ পিছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি জ্যোতির কাছে এসে দাঁড়ালেন। কি ভাবলে এখন নিজের জীবন নিয়ে? সারা জীবন তো একা একা কাটাতে পারবে না। কথাটা তিনি বেশ গম্ভীর স্বরে বললেন। জ্যোতি একটু ভয় পেয়ে গেল বটে। সে মাথা নিচু করে বলল, নিজে কিছু করব, চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। তারপর দেখি ভাগ্য আমায় কোথায় নিয়ে যায়। সময় কেমন পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, এত পাকনামি করতে কে বলেছে? নিজের পায়ে দাঁড়াবে কোনো প্রয়োজন নেই। এসব ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, আর আমার ছেলের সাথে বিয়ে শাদী করে সংসার পাতো। উপস্থিত সবাই চমকে তার দিকে চাইল। আবরার ব্রকুসকে বলল, কি ব্যাপার আন্টি? তোমার ভাব গতিতে তো সুবিধার ঠেকছে না। আবার কি প্ল্যান করছে শুনি? তুই চুপ থাকবি একদম। দমকে উঠলেন আবরারের দিক। এতদিনে তো পারলি না ওর বিয়ে দিতে, এবার আমাকেই কিছু করতে হবে। আর পাত্রী যখন আশেপাশে আছে, তখন আর অন্য কোথাও যাব কেন? এই যে মেয়ে, শোনো, আমার ছেলেটা তোমায় ভালোবাসে। আমি যতদূর বুঝেছি তোমার মনে ওর জন্য অনুভূতি আছে। এখন আজেবাজে চিন্তা না করে নিজেদের জীবন গুছিয়ে নাও। এখনো জীবনের অনেকটা বাকি। যা হয়েছে তা মনে করে বাকি জীবন নষ্ট করো না। জ্যোতি আমতা আমতা করতে লাগলো। রুচিরা তো বেজায় খুশি। সে জ্যোতিকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন আপু। ইস, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? ডেজি বেগম সহ বাকিরাও ভীষণ খুশি হলো। সোমা বেগম এবার রুচিরার দিকে চাইলেন, আর তুমি? হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার খবর কি? বয়স বাড়ছে তো, বিয়ে শাদী করবে না? নীলুফার ইয়াসমিন ঝট করে বলে উঠলেন, করবে না কেন আপা? আপনি যদি ওর বিয়ের দায়িত্বটাও নিতেন।
রোজিরা মায়ের দিকে চোখ গরম করে তাকালো। সোমা বেগম বললেন, ওভাবে তাকিয়ে লাভ নেই। হ্যাঁ, অবশ্যই দায়িত্ব তো নিতেই হবে। এই যে আবরারের হাত ধরে, এটা আমার আর এক ছেলে। ওর জন্য আমি আপনার মেয়েকে চাই। না না, এমনটা ভাববেন না যে আমি পছন্দ করেছি। ওরা নিজেরাই নিজেদের পছন্দ করে বসে আছে আগে থেকে। বলার তো সাহস নেই। সেটাই আমি করে দিলাম শুধু। সোমা বেগমের কথায় সবাই আর এক দফা অবাক হলো। নীলুফাই ইয়াসমিন রুচিরার দিকে অবাক হয়ে চাইলেন। তার শান্তশিষ্ট মেয়ে এত দূরে ঘটিয়ে ফেলল, আর তিনি টেরও পেলেন না। রুচিরা সোমা বেগমের কথায় ভীষণ খেলো যেন। আবরার আর রুচিরা চোখ বড় বড় করে একে অপরের দিকে চাইল। সোমা বেগম কি বলছে এসব? আবরার অবাক হয়ে বলে উঠল, আন্টি, এসব কি বলছো উল্টাপাল্টা? সোমা বেগম আবরারের কান টেনে ধরলেন। আবরার ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল, আমি উল্টাপাল্টা বলছি? কি ভেবেছিস তোরা চালাক আর সবাই বোকা? বাড়ির কাজের মেয়ে থেকে শুরু করে ড্রাইভার অবধি আমায় বলেছে সব। এখন তো এলি দুজন এক রিকশায় ভিজতে ভিজতে। এসব আমি দেখি না ভেবেছ? এখন সবার সামনে এসে ডং করা হচ্ছে। বিশ্বাস করো আন্টি, তুমি যা ভাবছো এমন কিছুই না। এমন কিছু কি না তা আমি দেখে নেব। তুই চুপচাপ বিয়েতে হ্যাঁ বল। আবরার কান ছাড়িয়ে নিয়ে বলে উঠল, কখনো না। ওনার মতো ঝগড়টেকে আমি কখনো বিয়ে করব না। রসিরা দাঁত কিরমির করে তাকালো তার দিকে। আমি ঝগড়টে, আর আপনি ধোয়া তুলসী পাতা। নিজেও তো কম যান না। আমার থেকে তো আপনি বেশ ঝগড়টে। চুপ করুন, আপনি চুপ করুন। আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা বাদ দিন। বেশ অ্যাটিটিউডের সাথে কথাটা বলল আবরার। আমি আপনাকে বিয়ে করার স্বপ্ন দেখছি? হা হা, এর থেকে মজার জোকস আমি কখনো শুনিনি। হ্যাঁ, দেখছেনই তো। আমার মতো হাজবেন্ড, ছেলে, হ্যান্ডসাম ছেলেকে যে কেউই বিয়ে করতে চাইবে। যে কেউই বিয়ে করতে চাইলেও আমি চাই না। নিজেকে এত প্রায়োরিটি দিবেন না মিস্টার মিস। আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। বেশি বেশি কোথায়? আমি তো এখনো কিছু বলাই শুরু করিনি। আবরার অধৈর্য হয়ে গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। সোমা বেগম কপাল চাপড়ে বললেন, হায় উপরাল্লাহ, এদের যে অবস্থা দেখছি, বিয়ে হলে বাসার ঘরে বসে এরা ঝগড়া করবে, পুরো রাত কাটিয়ে দিবে। সবাই হো হো করে উঠল। মাদুরজাকে কাল বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোমা বেগমকে বাড়ি পাঠিয়ে দিয়েছে জ্যোতি। এখন সে তার কাছেই একা আছে। মাদুর্য ঘুম ভেঙে উঠে বসলো। জ্যোতি তাকে ধরে বসিয়ে দিল। সে পিছনে ঘুরে ঘুরে আসতে যাবে তখন মাধুর্য বলল, আর একটু সময় থাকুন না প্লিজ। কেয়াকুল আবেদন তার। জ্যোতি তা ফেলতে পারল না। সে বসলো বেডের পাশে রাখা ছোট্ট টুলে। মাধুর্য জ্যোতির দিকে চেয়ে রইল। জ্যোতির লজ্জা করলো বেশ। সে মুখ নিচু করে বলল, কি দেখছেন অমন করে? বিয়েতে আপনি রাজি? জ্যোতি জবাব না দিয়ে মাথা নাড়ল। আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই? হুম হুম, সত্যি তো। একবার আমার জীবনে এলে কিন্তু আপনি মৃত্যুর আগ অবধি আমার জীবন থেকে যেতে পারবেন না। যদি চোখ তুলে চাইল তার দিকে। রসক্ষীন ডাক্তারবাবুর মুখে এ কেমন কথা? মাধুর্য আবার বলল, অবশ্য আপনি যেতে চাইলেও আমি যেতে দেব না। জ্যোতি মৃদু হাসলো। আপনি হাসতেও পারেন? আমি তো কখনো দেখিনি। হাসার মতো ঘটনা ঘটেনি, তাই হাসিনি। হুম, মাথা নাড়ল সে। এবার থেকে কিন্তু রোজ হাসতে হবে। কেন? কারণ আমি আপনার হাসি হাসি মুখ দেখতে চাই সব সময়। জ্যোতি মাথা নিচু করে নিল। মাধুর্য জানান দিল। বাইরে তাকিয়ে বলল, এখন বসন্ত। হুম, দুঃখ মাখা জীবনের এটাই হোক আপনার শেষ বসন্ত মিস জ্যোতি। আমি আপনার সবটা দিয়ে আগলে রাখবো আপনাকে। আপনি পরিবর্তে শুধু আপনার ভালোবাসা থেকে একটুখানি আমায় দিন। না না, একটু ভালোবাসায় আমার আবার পোষাবে না। অনেকটা ভালোবাসতে হবে। জ্যোতি হেসে উঠল। কি, বাসবেন তো ভালো। বাসবো। সমাপ্ত গল্প শেষ বসন্ত। গল্পের শেষ অংশ লেখা জান্নাত।